আচ্ছা দেখো, তাহলে এর আগের দিন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন মানে এই যে তোমার হচ্ছে 2n² ফর্মুলা দিয়ে কোন শেলে কটা ইলেকট্রন থাকবে সেইটা আমরা শিখেছি। প্লাস এটা আরো আমরা একটা শিখেছি কি, আমাকে একটা জিনিস বলো, এম শেলের ক্যাপাসিটি কত? 18। কিন্তু এম শেল যদি আউটার মোস্ট হয় তাহলে কটা থাকবে? 8টা থাকবে। এটা কিন্তু মনে রাখবা, যার ক্যাপাসিটি যতই হোক না কেন, কেউ যদি আউটার মোস্ট শেল হয় থাকবে কিন্তু 8টাই। কারণ অ্যাটম সবসময় স্টেবিলিটি গেইন করতে চায়, স্টেবিলিটি গেইন করতে পারে মাত্র 8টা ইলেকট্রন রেখেই। ওগুলা আমরা পরে আসবো। তো তারপরে হচ্ছে কিভাবে অ্যাটম ড্র করতে হবে এগুলো। তুমি যদি অ্যাটমিক নাম্বার জানো, এই যে তুমি যদি এই নাম্বারগুলো জানো, এই যে এই নাম্বারগুলো যদি তুমি জানো, তার মানে এতগুলো, মনে করো কারোর অ্যাটমিক নাম্বার 3, তার মানে ওর মধ্যে ইলেকট্রনও 3টাই আছে, ইয়েস অর নো? তাহলে ইলেকট্রন যদি 3টা থাকে তাহলে কে শেলে কটা থাকবে? 2টা। এল শেলে কটা থাকবে? একটা। তার কারণ তুমি কে শেলকে আগে ফিল আপ করে দিয়েছো দুটো রেখে, তাহলে বাদ বাকি আর কটা আছে? 3টার মধ্যে আর একটা বাকি থাকলো, ওটাকে এল শেলে রেখে দিলাম। তাহলে কেউ যদি অ্যাটমিক নাম্বার জানে তাহলে তাকে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তাকে এগুলো ক্যালকুলেট করে নিজেই করে ফেলতে পারবে, তাই না? আর এইটা কিন্তু আমি যে 2026 এর ক্লাস 9 এর কেমিস্ট্রি চ্যাপ্টার শুরুই করেছিলাম এটা দিয়ে। কোন মান্থে? মার্চে। এটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি এই চ্যাপ্টারটা। এখন যারা পুরনো স্টুডেন্ট তাদের কিন্তু এটা রিভিশন হচ্ছে, বলে দিলাম। তো ভালো করে এই চ্যাপ্টারটা এখন রেডি করো। এবার চলে আসো পজ অ্যান্ড পন্ডার। Identify the number of electrons in the outermost shell of the following element. এবার দেখো এখানে 1 নাম্বারটা আমি প্রথমে করে দিচ্ছি। দেখো সি, নিচে লেখা আছে 6, উপরে লেখা আছে 12। এবার নিচেরটা কি হয়? অ্যাটমিক নাম্বার, আর উপরেরটা কি হয়? মাস নাম্বার। তো তোমাকে ইলেকট্রন বের করতে বলেছে, তাও আবার কোন শেলে? আউটার মোস্ট শেলে। তাহলে আমার মাস নাম্বারের কোনো দরকার নেই, ইয়েস অর নো? কারণ অ্যাটমিক নাম্বার মানেই তো ইলেকট্রন নাম্বার অ্যাটমের ক্ষেত্রে, ইয়েস অর নো? তাহলে কে শেলে আমি কটা ইলেকট্রন রাখবো? 6টার মধ্যে কটা রাখবো? 2টা। তাহলে কে শেলের ক্যাপাসিটি 2 ছিল, 2 রেখে দিলাম। এল শেলের ক্যাপাসিটি 8, হ্যাঁ কি না? কিন্তু 8টা ইলেকট্রন কি আর আছে আমার? 6টার মধ্যে দুটো তো রেখেই দিয়েছি, তাহলে আর বাকি থাকলো কটা? 4টা। তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকলো? 4টা। হয়ে গেল তোমার অ্যান্সার। কে বুঝতে পারলো না বলো, না হলে আরেকবার রিপিট করছি। কি বুঝতে পারলা? ওই ওই আগের দিনের ক্লাস না করলে কি করে বুঝতে পারলা? আমি এত ফেসিলিটি দিচ্ছি, ভিডিও ভিডিও পাঠিয়ে দিয়ে, তাও যদি না দেখো তাহলে তোমাকে কে লেখাপড়া শিখাবে? দেখো ওরা কত কত সুন্দর, যারা ক্লাস করেছে, যারা বুঝেছে, তারা কত সুন্দর রেসপন্স করছে। সেই জায়গাটায় তোমাকেও আসতে হবে। আচ্ছা এবার এফ নাম্বারটা, এই যে 2 নাম্বারটা করি। এফ, নিচে 9, উপরে কত? 19। আমাদের কি 19-এর দরকার আছে? না, আমাদের শুধু নিচের নাম্বারটা লাগবে, অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানেই নাম্বার অফ ইলেকট্রন, অ্যাকচুয়ালি নাম্বার অফ প্রোটন, কিন্তু অ্যাটমের ক্ষেত্রে আমি শিখিয়েছি কি নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম হয়। তাহলে কে ক্যাপাসিটি 2, এল ক্যাপাসিটি তোমার কত? 8। না না, এল এর ক্যাপাসিটি 8। আগে ক্যাপাসিটি দিয়ে বুঝাই, না হলে তো অনেকে বুঝতেই পারবে না। তাহলে প্রথমে কাকে ফিল আপ করবো? কে কে করব? তাহলে কে তে কটা ইলেকট্রন রাখবো? 2টা। তাহলে 9টার মধ্যে দুটো রেখে দিলা, তাহলে বাকি থাকলো কটা? 7টা। তাহলে এল শেলে যদি 8টা থাকতে পারে তাহলে 7টা থাকতে পারবে? তাহলে 7 রেখে দাও। তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকলো? 7টা। হয়ে গেল এটার অ্যান্সার 7। তাহলে এবার সিলিকনটা করে ফেলো ফটাফট। হ্যাঁ, সিলিকনের নিচে কত নাম্বার আছে? 14। তার মানে 14টা ইলেকট্রন। তাহলে কে এর ক্যাপাসিটি 2, এল এর ক্যাপাসিটি 8, এম এর ক্যাপাসিটি 18। আগে ক্যাপাসিটি গুলো লিখে দিই বাবা। তাহলে কে তে আগে 2টা রাখো, রাখলাম। এবার 2টা রাখার পরে এল এ কি এখনো 8টা ইলেকট্রন রাখার মতো ইলেকট্রন কি আছে? 14 থেকে 2 মাইনাস করে এখনো কত আছে? 12টা।
তাহলে এলে আমি আরো 8টা রাখতে পারবো, 8টার বেশি রাখা যাবে না। তাহলে 8 আর 2 কটা হয়ে গেল, 10টা হয়ে গেল। তাহলে 12টার মধ্যে 10টা হয়ে গেল, আর বাকি কটা থাকলো, 2টা। ও সরি, 8টা রেখে দিলাম। তাহলে 8 8 12 মাইনাস 8 করলে কত হচ্ছে, আরো বাকি আছে 4টা। তাহলে এম সেলে যদি 18টা থাকতে পারে, তাহলে 4টা থাকতে পারবে। তাহলে 4টা রেখে দিলাম। তাহলে আউটার মোস্ট সেলে কটা হয়ে গেল, 4টা। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 4। আচ্ছা, এবার 15 নম্বরে আসো। রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্টস হ্যাভিং অ্যাটমিক নাম্বার 12, 16 and 18। এখানে করাই আছে 12 অ্যাটমিক নাম্বার কার, ম্যাগনেসিয়াম, হ্যাঁ কি না? এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, কে তে 2টা, এল এ 8টা, এম এ 2টা। তোমাকে এটা মুখস্থ না, তোমাকে এটা নিজে করতে হবে। কিভাবে করতে হবে, যদি 12টা থাকে তাহলে কে তে কটা রাখবো, 2টা। এল এ কটা রাখবো, 8টা। তাহলে 8 2 10টা হয়ে গেল, বাকি কটা থাকলো, 2টা। তাহলে এম এ কটা থাকবে, 2টা হয়ে গেল। এই যে 282, দেখো মিলছে, 282। তারপরে 12 হয়ে গেল, 12 এর পরে কত নাম্বার আছে, 16। তাহলে কে তে কটা থাকবে, 2টা। এল এ কটা থাকবে, 8টা। কে সেলের ক্যাপাসিটি 2 লিখে দিই, এল সেলের 8 লিখে দিই, এম সেলের 18 লিখে দিই। হ্যাঁ, তাহলে 8 আর 2 10টা হয়ে গেল, বাকি কটা থাকলো, 6টা। তাহলে এম সেলে যদি 18টা থাকে তাহলে 6টা থাকতে পারবে। তাহলে হয়ে গেল এই যে তোমার 2 8 আর 6। তারপরে 16 এর পরে কত আছে, 18টা। তাহলে কে সেলে 2টা রাখো। তাহলে 2টা রাখার পরে এল সেলে 8টা রাখো। তাহলে 8 আর 2 কত হয়ে গেল, 10। তাহলে বাকি কটা থাকলো, 8টা। তাহলে বাকি যদি 8টা থাকে, এম সেলের ক্যাপাসিটি যদি 18 হয়, তাহলে 8টা থাকতে পারবে। তাহলে 8টা রেখে দাও। তাহলে 288 মিললো বইয়ের সাথে। এই যে দেখে নাও কোথায় গেল, লাস্টেরটা, এই যে 288, 18 যার অ্যাটমিক নাম্বার। তাহলে 12 হয়ে গেল, 16 হয়ে গেল, 18 হয়ে গেল। বুঝা গেল? অরজিৎ, বুঝতে পারছো কিনা বলো? তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা, রেজাল্ট ভালো হচ্ছে না কিন্তু। এরকম করে হবে না, পড়াশোনায় আরো জোর দিতে হবে। বুঝতে পারোনি? ছাড়ো, বাদ দাও। আজকেরটা তুমি আর বাদ দাও। তুমি আগে ভিডিওটা দেখো, তুমি সব বুঝে যাবে। তুমি ভিডিওটা দেখেও যদি না বুঝতে পারো, পরের দিন আমাকে বলবো আবার। আচ্ছা, এবার চলে আসো। আজকে তো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না রে বাবা। আচ্ছা, কম্বাইনিং ক্যাপাসিটি। কম্বাইনিং ক্যাপাসিটি আমি যেইভাবে বুঝাবো, বইয়ের থেকে একটু আলাদা হবে। এইদিকে তাকায় থাকো সবাই। কম্বাইনিং ক্যাপাসিটি তোমাকে মেটালের আলাদা করে বুঝতে হবে, নন মেটালের আলাদা করে বুঝতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তুমি মনে রাখবা, মেটালের, এদিকে তাকাও, মেটালের আউটার মোস্ট শেলে সব সময় আইদার একটা না হলে 2টা না হলে 3টা ইলেকট্রন থাকে। তাই একটা 2টা বা 3টা ইলেকট্রন থাকলে সে সব সময় ইলেকট্রন লুজ করে, লুজ ইলেকট্রন। বোঝা গেল? আর নন মেটালের আউটার মোস্ট শেলে, নন মেটালের আউটার মোস্ট শেলে, এগুলো আগেও বোঝানো হয়েছে, আইদার 5টা না হলে 6টা না হলে 7টা ইলেকট্রন থাকে। তো ও 8টা বানানোর জন্য, 8টা ইলেকট্রন বানানোর জন্য ইলেকট্রন গেইন করে। গেইন ইলেকট্রন, যেমন একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। সাপোজ আমি একটা মেটালের এক্সাম্পল দিচ্ছি, মনে করো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত বলো তো, 20, তাই তো? তাহলে 20 কে কে এল এম করে তুমি আগে সাজাও। কে সেলে কটা থাকবে, 2টা। এল সেলে কটা থাকবে, 8টা। এম সেলে কটা থাকবে, 8টা। আর এন সেলে থাকবে হচ্ছে তোমার 2টা। স্যার এখানে আউটার, তুমি বললা এম সেলের ক্যাপাসিটি 18 ছিল, তাহলে এখানে 10টা তো ইজিলি থাকতে পারতো। ইয়েস অর নো? কারণ এখনই কি হবে বলতো, এখনই এই যে 2টা ইলেকট্রন আছে কি না,
এই দুটো ইলেকট্রন কি করে দিবে বলো তো? ছেড়ে দিবে। এই দুটো ইলেকট্রন ছেড়ে দিল, দুটো ইলেকট্রন ছেড়ে দিলে আউটার মোস্ট শেল কে হয়ে গেল? এম হয়ে গেল। তাহলে আউটার মোস্ট শেলে আমি বলেছি সবসময় কটা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। তাহলে ক্যালসিয়ামের ক্যালসিয়াম দুটা ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে তুমি ভাববা ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2। ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? 2। অন দি আদার হ্যান্ড আমি তোমাকে যদি বলি এবার ক্লোরিন, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। 17 অ্যাটমিক নাম্বার। তাহলে 17 কে তুমি কে এল এম করে তুমি সাজাও। কে শেলে কটা থাকবে? দুটা। এল শেলে কটা থাকবে? 8টা। তাহলে 8 2 10 হয়ে গেল, 17টার মধ্যে 10টা হয়ে গেল। তাহলে এম শেলে কটা থাকবে? 7টা। এবার আমাকে বলো, যদি লাস্ট শেলে 5টা 6টা 7টা থাকে তাহলে ইলেকট্রন সবসময় কি করে? গেইন করে। কটা বানানোর জন্য? 8টা বানানোর জন্য। তাহলে 7 কে 8 বানানোর জন্য কটা ইলেকট্রন নিবে? একটা ইলেকট্রনও নিবে। তাহলে ও যেহেতু একটা ইলেকট্রন নিচ্ছে, তো ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। তাহলে তুমি যদি ক্যালসিয়াম আর ক্লোরিন দিয়ে একটা কম্পাউন্ড বানাতে চাও, তাহলে ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত বলেছি? 2। ক্লোরিনের ভ্যালেন্সি কত বলেছি? 1। তো তাদের নিচে নিচে ভ্যালেন্সি গুলো লিখে দাও। লিখে দেওয়ার পরে এখানে 2 চলে যাবে ক্লোরিনের নিচে, মানে ক্যালসিয়ামের ভ্যালেন্সি চলে যাবে ক্লোরিনের নিচে, আর ক্লোরিনের ভ্যালেন্সি চলে যাবে ক্যালসিয়ামের নিচে। তাহলে কি দাঁড়ালো? Ca1Cl2, হ্যাঁ কি না? বা 1 থাকলে 1 লিখতে হয় না, কি লিখতে হয়? CaCl2। তার মানে একটা ক্লোরিন কটা ক্যালসিয়ামের সাথে, একটা ক্যালসিয়াম কটা ক্লোরিনের সাথে লাগতে পারে? দুটা ক্লোরিনের সাথে লাগতে পারে। তার মানে ক্যালসিয়ামের ক্যাপাসিটি অফ কম্বাইনিং হচ্ছে 2। ক্লোরিনের ক্যাপাসিটি অফ কম্বাইনিং কত? 1। এবার এরা স্যার কেন ইলেকট্রন লুজ করে আর কেন কেন ইলেকট্রন গেইন করে বোঝো। 8টা বানানোর জন্য। কটা বানানোর জন্য? 8টা। 7 + 1 কত হয়ে গেল? 8ও হয়ে গেল। কিভাবে স্যার এরা ইলেকট্রন গেইন করে আর লুজ করে? এই যে দেখো, মনে করো আমি ক্যালসিয়াম ড্র করছি। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কে শেলে কটা ইলেকট্রন? দুটা ইলেকট্রন। এল শেলে কটা ইলেকট্রন? 8টা। 1 2 3 4 5 6 7 8 হলো। এম শেলে কটা ইলেকট্রন? 1 2 3 4 5 6 7 8টা। আর এল শেলে কটা ইলেকট্রন? দুটা। ইয়েস অর নো? এইটা হয়ে গেল তোমার দুটা ইলেকট্রন। এবার চলে আসো ক্লোরিন। ক্লোরিনের এত বড় স্ট্রাকচার আমি ড্র করছি না। ক্লোরিনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 7টা, হ্যাঁ কি না? 1 2 3 4 5 6 7টা। এবার আমাকে বলো, ক্যালসিয়াম আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন বানাতে চায়? 8টা বানাতে চায়, কিন্তু আছে কটা? দুটা। দুটা ইলেকট্রন আছে। তাহলে 8টা বানাতে হলে ওকে 6টা ইলেকট্রন আরো নিতে হবে। ইয়েস অর নো? কিন্তু 6টা ইলেকট্রন নেওয়া অনেক কঠিন। 6টা ইলেকট্রন নেওয়ার থেকে কি বলতো, দুটা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক ইজি। কি বুঝতে পারছো কথাটা? তো ও কি করবে, ক্যালসিয়াম কি করবে, ওর দুটা ইলেকট্রনকে কি করে দিবে? ছেড়ে দিবে। তাহলে প্রথমে মনে করো এই একটা ইলেকট্রন ও ছেড়ে দিল। এইবার দেখো, ছেড়ে তো দিল, ছেড়ে দিয়ে ওই ইলেকট্রনটা যাবে কোথায়? ওই ইলেকট্রনটা চলে যাবে ক্লোরিনের কাছে। তাহলে ক্লোরিনের আউটার মোস্ট শেলে ছিল 7টা। এখন একটা ইলেকট্রন নিয়ে কটা হয়ে গেল? 8টা হয়ে গেল। তাহলে এই ক্লোরিনটার 8টা ইলেকট্রন হয়ে গেল, ক্লোরিনটা স্টেবল হয়ে গেল। কিন্তু এই ক্যালসিয়ামের কাছে তো এখনো একটা ইলেকট্রন আছে। ইয়েস অর নো? তাহলে এখনো তো ও 8টা ইলেকট্রন অ্যাচিভ করতে পারেনি। তাহলে ওটা দেওয়ার জন্য আর একটা ক্লোরিন লাগবে। ইয়েস অর নো? তাহলে আর একটা ক্লোরিন নিতে হলে তোমাকে এখানেও 7টা, 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন ড্র করে দিলাম। আর এই লাস্ট ইলেকট্রনটাও ক্যালসিয়াম কাকে দিয়ে দিল? ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। মনে করো এই আর একটা ক্লোরিনকে দিয়ে দিল আর একটা ইলেকট্রন। তাহলে এই ক্লোরিনটার 7টা আরো একটা ইলেকট্রন নিয়ে নিল। তাহলে এই ক্লোরিনটারও কটা হয়ে গেল? 8টা। তাহলে এই ক্লোরিনটাও স্টেবল হয়ে গেল, এই ক্লোরিনটাও স্টেবল হয়ে গেল। কি তাহলে কি আর ক্যালসিয়ামের কি আর আউটার মোস্ট শেলটার দরকার আছে? না, নাই। তাহলে আউটার মোস্ট শেলটা যদি দরকার নাই, তাহলে আউটার মোস্ট শেল কে এল কে হয়ে গেল, এম হয়ে গেল আউটার মোস্ট শেল। তাহলে আউটার মোস্ট শেলে এখন আর কটা ইলেকট্রন থাকলো দেখো? 1 2 3 4 5 6 7 8। তাহলে ক্যালসিয়ামও 8টা ইলেকট্রন
অ্যাচিভ করে ফেললো আউটার মোস্ট শেলে, তাহলে ক্যালসিয়ামও স্টেবল হয়ে গেল। তো ইলেকট্রন ছাড়লে তো পজিটিভ চার্জ হয়ে যায়, ইয়েস অর নো? তো দুটা ইলেকট্রন ছাড়লে দুটা পজিটিভ চার্জ হবে, আর ইলেকট্রন নিয়ে নিলে আবার নেগেটিভ চার্জ হয়, তাহলে একটা ইলেকট্রন নিলে একটা নেগেটিভ চার্জ হবে, আর এই ক্লোরিনটাও একটা ইলেকট্রন নিল তাহলে এও নেগেটিভ চার্জ হয়ে যাবে। তাহলে পজিটিভ নেগেটিভ কে কি করে? অ্যাট্রাক্ট করে, ইয়েস অর নো? তাহলে এই ক্যালসিয়ামটার সাথে এই ক্লোরিনটার একটা বন্ড হয়ে যাবে, আর এই ক্যালসিয়ামটার সাথে এই ক্লোরিনটার একটা বন্ড হয়ে যাবে। তাহলে একটা ক্যালসিয়াম দুই হাত দিয়ে মানে দুটো বন্ড দিয়ে কটা ক্লোরিনের সাথে লাগলো? দুটো ক্লোরিনের সাথে লাগলো, তাহলে হয়ে গেল CaCl2। কি বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ। কোনটা? এই যে বন্ডের ব্যাপারটা, এই যে তোমার হচ্ছে এই যে প্লাস আর মাইনাসের ব্যাপারটা, প্লাস আর মাইনাসের ব্যাপারটা এই যে দেখো, ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20, তো 20 মানে কি ওর মধ্যে ইলেকট্রন কটা আছে? 20টা। প্রোটন কটা আছে? 20টা। প্রোটনও কটা আছে? 20টা। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। প্রোটনের চার্জ কি? পজিটিভ। এবার ক্যালসিয়াম 8টা বানানোর জন্য দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছিল কিনা? দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে তোমার হচ্ছে এইদিকে যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তোমার 18টা ইলেকট্রন হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে এবার দেখো হিসাব করো, -18 + 20 হিসাব করলে কত হয়? +2 হয় কিনা? তাহলে ক্যালসিয়ামের চার্জ কি হয়ে গেল? ক্যালসিয়ামের চার্জ কি হয়ে গেল? পজিটিভ। কিন্তু কতগুলা পজিটিভ হয়ে গেল? দুটা পজিটিভ হয়ে গেল। এবার বুঝতে পারলে এখানে কেন আমি Ca2+ লিখেছি? কারণ ওর মধ্যে ও ইলেকট্রন ছাড়ুক, ইলেকট্রন দুটা ছাড়ুক, কিন্তু প্রোটন তো 20টাই আছে না? তাহলে প্রোটন যদি 20টাই থাকে তাহলে ওভারঅল চার্জ, ওর ইলেকট্রন কমে গেল, প্রোটন বেড়ে গেল। কটা প্রোটন বেড়ে গেল? দুটা প্রোটন বেড়ে গেল ইলেকট্রনের থেকে। তাহলে প্রোটনের চার্জ কি হয়? পজিটিভ চার্জ হবে। তাহলে ক্যালসিয়ামটা পজিটিভ চার্জ হয়ে গেল, কত ইউনিট পজিটিভ চার্জ হয়ে গেল? 2 ইউনিট পজিটিভ চার্জ হয়ে গেল। বুঝলা কথাটা? একই রকম ভাবে ক্লোরিন, এবার বলো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত ছিল? 17। 17 মানে ওর মধ্যে ইলেকট্রন কটা? 17টা। প্রোটন কটা? 17টা। কিন্তু 8টা ইলেকট্রন বানানোর জন্য ও একটা ইলেকট্রন নিয়েছিল, দেখো মনে না থাকলে দেখো, এই যে এই ক্যালসিয়াম থেকে একটা ইলেকট্রন নিল, ইয়েস অর নো? ক্যালসিয়াম থেকে একটা ইলেকট্রন নিয়েছিল কিনা? তাহলে যদি ক্লোরিন একটা ইলেকট্রন নেয় তাহলে ওর টোটাল কতগুলো ইলেকট্রন হয়ে গেল বলো? 18টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এবার হিসাব লাগাও, -18 + 17। এই যে -18 কেন লিখলাম? কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। আর +17 কেন লিখলাম? কারণ প্রোটনের চার্জ পজিটিভ। তাহলে -18 +17 করলে ওভারঅল চার্জ কত হয়ে গেল? -1। তাহলে Cl উপরে একটা মাইনাস লিখবো কারণ ও 1 ইউনিট মাইনাস চার্জ গেইন করেছে। তাহলে দেখো তো এখানে Cl মাইনাস লিখেছি কেন, বুঝতে পারলা? এখানেও Cl মাইনাস কেন লিখেছি, বুঝতে পারলা? তাহলে তোমার হচ্ছে ক্যালসিয়ামটা হয়ে গেল পজিটিভলি চার্জ, দুটো পজিটিভ চার্জ, আর ক্লোরিন হয়ে গেল নেগেটিভ চার্জ। ক্লোরিন কি হয়ে গেল? নেগেটিভ চার্জ। এবার পজিটিভ নেগেটিভ কে কি করে? অ্যাট্রাক্ট করে। কি বোঝা গেল? অ্যাট্রাক্ট করার জন্য ওদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয়, এই বন্ডটার নাম হচ্ছে আয়নিক বন্ড। ক্লাস 10-এ গিয়ে পড়বা এই বন্ডটার নাম কি? আয়নিক বন্ড। এই বন্ড, তাহলে একটা ক্যালসিয়াম কটা ক্লোরিনের সাথে লেগে গেল? দুটো ক্লোরিনের সাথে লেগে গেল, তাই লিখে দিলাম CaCl2। বুঝা গেল ব্যাপারটা? তাহলে কম্বাইনিং ক্যাপাসিটি মানে হচ্ছে একটা অ্যাটম কতগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে বা কতগুলো ইলেকট্রন নিয়ে পজিটিভ বা নেগেটিভ চার্জ হয়ে আরেকটার সাথে কম্বাইন করছে। যে অ্যাটমিক নাম্বার ভালো করে মুখস্থ করবে সে কম্বাইনিং ক্যাপাসিটিও ভালো করে বুঝে যাবে। তোমরা এবার আমাকে বলো, তোমাকে তোমাকে আমি জিজ্ঞাসা করছি, এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ? তুমি আমাকে বলো, যদি আমি ক্যালসিয়াম, তুমি যদি আমাকে বলো যে হচ্ছে আমি আয়রনের সাথে যদি আমি অক্সিজেনকে লাগাতে চাই তাহলে কটা আয়রন লাগবে আর কটা অক্সিজেন লাগবে? হিসাব করতে হবে না? আয়রনের অ্যাটমিক নাম্বার কত বলো? আয়রনের অ্যাটমিক নাম্বার কত? কি কপি দেখো, আমি কপিতে লিখিয়েছি তো। আয়রনের অ্যাটমিক নাম্বার কত?
এফি এফি আয়রনের অ্যাটমিক নাম্বার 9। তার মানে আয়রনের অ্যাটমিক নাম্বার 20 উপরের জন্য তোমাদের সিলেবাসে নাই। আচ্ছা, আয়রন বাদ দিয়ে তাহলে আরেকটা ভালো দেখে একটা মেটাল খুঁজি। আমার লেসারল পেয়ে যাবে। হ্যাঁ, লিথিয়াম নিয়ে নাও, লিথিয়াম ভালো হবে। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? দেখো, আমি আবার শুরু থেকে বলছি কথাটা। তোমাকে আমি বললাম লিথিয়ামের সাথে অক্সিজেন লাগাতে হবে, তাহলে কটা লিথিয়াম লাগবে আর কটা অক্সিজেন লাগবে ওটা তুমি বের করবে। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার কত? 3। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8। এবার লিথিয়ামকে তুমি সাজাও। কে শেলে কটা থাকবে? 2টা। এল শেলে কটা থাকবে? 1টা। তাহলে হলো 2 আর 1 3টা। এবার অক্সিজেনের অ্যাটমিক নাম্বারকে তুমি সাজাও। কে শেলে কটা থাকবে? 2টা। এল শেলে কটা থাকবে? 6টা। এবার আমি কি শিখিয়েছি? 1টা 2টা বা 3টা থাকলে ইলেকট্রন লুজ করে, ইয়েস অর নো? তাহলে দেখো, ও এই ইলেকট্রনটাকে ছেড়ে দিল। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিলে লিথিয়াম হয়ে গেল একটা পজিটিভ চার্জ, ইয়েস অর নো? আর যদি লাস্ট সেলে 5টা 6টা বা 7টা ইলেকট্রন থাকে তাহলে 8টা বানানোর জন্য ওই ইলেকট্রনকে কি করে? গেইন করে। তাহলে আছে 6টা, 8টা বানাতে হলেও কটা ইলেকট্রন গেইন করবে? 2টা ইলেকট্রন গেইন করলো, তার মানে অক্সিজেন হয়ে গেল O2-। 2টা ইলেকট্রন গেইন করলে মাইনাস হয়, আর কটা ইলেকট্রন গেইন করলো? 2টা, তাহলে 2- হয়ে গেল। বুঝা গেল? তাহলে লিথিয়ামের ভ্যালেন্সি কত হলো? 1, কারণ ও একটা পজিটিভ চার্জ হচ্ছে। আর অক্সিজেনের ভ্যালেন্সি কত হলো বলো তো? 2, কারণ ও 2টা নেগেটিভ চার্জ হচ্ছে। তাহলে কি করবা? এই যে লিথিয়াম লেখো নিচে 1, অক্সিজেন লেখো নিচে 2, তাহলে অক্সিজেন লিথিয়াম চলে গেল, মানে অক্সিজেনের ভ্যালেন্সি চলে যাবে লিথিয়ামের নিচে, আর লিথিয়ামের ভ্যালেন্সি চলে যাবে অক্সিজেনের নিচে। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? Li2O, ইয়েস অর নো? তার মানে কটা অক্সিজেন লাগছে তোমার? একটা অক্সিজেন লাগছে। আর কটা লিথিয়াম লাগছে তোমার? 2টা লিথিয়াম লাগছে। তাহলে লিথিয়ামের এগুলা হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি। ভ্যালেন্সি মানেই হচ্ছে ওদের কম্বাইনিং ক্যাপাসিটি। এবার ভ্যালেন্সি মানে কি? মেটালের ক্ষেত্রে ভ্যালেন্সি মানে কটা ইলেকট্রন লুজ করছে, আর নন মেটালের ক্ষেত্রে ভ্যালেন্সি মানে কটা ইলেকট্রন গেইন করছে। এইগুলা মাথায় রাখতে হবে, এগুলা তো আমার শুরুতেই করানো হয়েছিল। মেটালের ক্ষেত্রে তুমি মনে রাখবা ভ্যালেন্সি মানে কম্বাইনিং ক্যাপাসিটি, মানে ও কটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর নন মেটালের ক্ষেত্রে তুমি মনে রাখবা কটা ইলেকট্রন ও গেইন করছে, সেটাই ওর ভ্যালেন্সি, সেটাই ওর কম্বাইনিং ক্যাপাসিটি। তাহলে কে কটা ইলেকট্রন নিবে, কে কটা ইলেকট্রন ছাড়বে, তুমি মুখস্থ না করে কিভাবে বলবা? যার কি মুখস্থ রাখতে হবে? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখলে তুমি কে এল করে সাজায় নিতে পারবা। তুমি দেখবা লাস্ট সেলে কটা আছে, লাস্ট সেলে যদি 1টা 2টা 3টা থাকে তাহলে ছেড়ে দিবে। যদি একটা ছাড়ে তার মানে ওর ভ্যালেন্সি 1, যদি 2টা ছাড়ে তাহলে ভ্যালেন্সি 2, যদি 3টা ছাড়ে তাহলে ভ্যালেন্সি 3। আর যদি নন মেটাল হয় তাহলে লাস্ট সেলে কটা থাকবে? আইদার 5টা, না হয় 6টা, না হয় 7টা। যদি 5টা থাকে তাহলে ও কটা ইলেকট্রন নিবে 8টা বানানোর জন্য? 3টা, তাহলে ওর ভ্যালেন্সি 3। 5, আবার 5 বলে দিও না, কারণ 5টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন নিচ্ছে, তো কটা নিচ্ছে সেটা ভ্যালেন্সি। 3টা নিচ্ছে, তাহলে 3 ভ্যালেন্সি। এবার যদি কারো লাস্ট সেলে 6টা থাকে তাহলে ও ইলেকট্রন ছাড়বে না নিবে? নিবে। কটা নিবে? 2টা, তাহলে ওর ভ্যালেন্সি 6 না 2। আর যদি 7টা থাকে তাহলে ইলেকট্রন ছাড়বে না নিবে? নিবে। কটা নিবে 8টা বানানোর জন্য? একটা, তাহলে ওর ভ্যালেন্সি 7 না, ভ্যালেন্সি কত? 1। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে ভ্যালেন্সি কেউ যদি মুখস্থ করার ব্যাপার নেই, অ্যাটমিক নাম্বারই শুধু মুখস্থ করো। তাহলে কে এল এম করে সাজায়, কার লাস্ট সেলে কটা ইলেকট্রন পেয়ে গেলা, ওইটা পেয়ে গেলা মানেই তুমি ভ্যালেন্সি পেয়ে গেলা, ইয়েস অর নো? ভ্যালেন্সি পেয়ে গেলা মানে এবার ভ্যালেন্সি গুলোকে নিচের দিকে লিখবা, লিখে নিচের দিকে লিখে এরকম ক্রস করে দিবা। তার মানে এটাই হয়ে গেল লিথিয়াম আর অক্সিজেন দিয়ে তৈরি কম্পাউন্ড। কম্পাউন্ডটার মধ্যে কটা লিথিয়াম লাগবে? 2টা। আর কটা অক্সিজেন লাগবে? একটা।
কি বোঝা গেল ব্যাপারটা? এগুলা কিন্তু করলে চলবে না। তাহলে কম্বাইনিং ক্যাপাসিটির ডেফিনেশন এখান থেকে মার্ক করো, দ্য নাম্বার অফ অ্যাটমস অফ, সরি দাঁড়াও, এটা এখান থেকেই মার্ক করো, এখানে অত ভালো ডেফিনেশন নেই, যে দ্য নাম্বার অফ অ্যাটমস অফ হাইড্রোজেন অর ক্লোরিন উইথ হুইচ ওয়ান অ্যাটম অর of an element can combine to form a compound is called its combining capacity. যেমন এখানে এক্সাম্পল পড়ে রাখবা, আহ এই যে এখান থেকে এক্সাম্পল পড়ে রাখবা, এখান থেকে মনে করো এত অবধি একটা এক্সাম্পল হয়ে গেল। এটা কিসের এক্সাম্পল দেওয়া আছে বলো তো? H2O এর এক্সাম্পল দেওয়া আছে। বলো H2O তে, এদিকে দেখাও, H2O তে হাইড্রোজেন কটা আছে? দুটা। এই দুটা, দুই নাম্বারটা কোথা থেকে আসলো? অক্সিজেনের ভ্যালেন্সি থেকে আসলো, ইয়েস অর নো? আর অক্সিজেনের নিচে কোনো নাম্বার নেই, মানে এখানে কত আছে? ওয়ান। তাহলে এই ওয়ানটা কোথা থেকে আসলো? হাইড্রোজেনের নিচের থেকে আসলো, ইয়েস অর নো? তাহলে অক্সিজেনের কম্বাইনিং ক্যাপাসিটি হচ্ছে 2, আর হাইড্রোজেনের কম্বাইনিং ক্যাপাসিটি হচ্ছে 1। এই কম্বাইনিং ক্যাপাসিটিকেই ভ্যালেন্সি বলে। আবার বলছি, না বুঝতে পারলে, যেমন দেখো অ্যামোনিয়া NH3, তারপরে MgCl2, এগুলা এদের কম্বাইনিং ক্যাপাসিটি কত সেটা তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে। তাহলে NH3 যদি বলি, এ দেখো NH3, তাহলে নাইট্রোজেনের কম্বাইনিং ক্যাপাসিটি কত, হাইড্রোজেনের কম্বাইনিং ক্যাপাসিটি কত? 3 আসলো। 3 কোথা থেকে আসলো? নাইট্রোজেনের নিচ থেকে আসলো। তাহলে নাইট্রোজেনের কম্বাইনিং ক্যাপাসিটি কত হলো? 3। আর হাইড্রোজেন এখানে কোনো নাম্বার নেই, মানে কত আছে? 1। তাহলে 1 কার নিচ থেকে আসলো? হাইড্রোজেন থেকে আসলো। তাহলে হাইড্রোজেনের কম্বাইনিং ক্যাপাসিটি কত? 1। এরা প্রত্যেকেই এগুলো করে কিন্তু 8টা ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার জন্য। সব সময় মনে রাখবা 4টা থাকে, অক্টেট ফর্ম থাকলেও ও কেমিক্যাল রিঅ্যাকশন করবে না। আছে আছে। আচ্ছা, আবার বলো MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে 2 কোথা থেকে আসলো? ম্যাগনেসিয়ামের নিচ থেকে। আর 1 কোথা থেকে আসলো? ক্লোরিনের নিচ থেকে। তার মানে ম্যাগনেসিয়ামের কম্বাইনিং ক্যাপাসিটি 2, ক্লোরিনের কম্বাইনিং ক্যাপাসিটি 1। তার মানে তোমাকে যদি ম্যাগনেসিয়ামকে 8টা ইলেকট্রন বানাতে হয়, তোমার একটা ক্লোরিন দিয়ে হয়ে যাবে। কিন্তু একটা ক্লোরিনকে যদি তো সরি, ক্লোরিনকে যদি 8টা বানাতে হয়, তাহলে তোমার 2টা ম্যাগনেসিয়াম লাগবে। কি এটা কি ড্র করে বুঝাবো? MgCl2টা ড্র করে বুঝাবো কি? কার কার লাগবে ড্র করে বুঝানো? তা 8টা ইলেকট্রন হচ্ছে যে, ওটা ড্র করে বুঝাতে হবে কিনা বলো। দেখো ম্যাগনেসিয়ামের বলো, অ্যাটমিক নাম্বার বলো ফটাফট। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বারটা বলো। 12। তাহলে 12 হলে দেখছো তো অরিজিৎ, কে তে 2টা, এল এ 8টা, এম এ 2টা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। তাহলে কে তে 2টা, এল এ 8টা, এম এ 7টা। তাহলে 1 2 3 থাকলে ইলেকট্রন ছেড়ে দিবে, ইয়েস অর নো? তাহলে দেখো তো আউটার মোস্ট শেল 8টা হয়ে গেল। আউটার মোস্ট শেল তো এখন আর এটা থাকলো না, এখন তো এটা হয়ে গেল আউটার মোস্ট শেল। তাহলে 8টা হয়ে গেল, এই অ্যাচিভ করে ফেললো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে 2টা ইলেকট্রন ছাড়লো, এই 2টা ইলেকট্রনকে এইভাবে না লিখে আমি এইভাবে লিখছি। দেখো 2টা ইলেকট্রনকে আমি ছাড়লো যে, একটা ইলেকট্রনকে এইভাবে লিখছি, একটা ইলেকট্রনকে এইভাবে লিখছি, ঠিক? এবার দেখো এখানে ক্লোরিন একটা, তাহলে এই ক্লোরিনটার 7টা আছে, তাহলে ওর 8টা বানানোর জন্য আর কটা ইলেকট্রন লাগবে? তাহলে একটা ইলেকট্রন নিল, তো, কিন্তু এর তো 2টা ইলেকট্রন ছাড়তেছে, তাহলে আর একটা ইলেকট্রন কাকে দিবে? তার মানে আর একটা ক্লোরিন লাগবে কি না বলো? তাহলে আর একটা ক্লোরিন যদি লাগে, তাহলে এখানে 2, এখানে 8, এখানে 7। তাহলে এই যে দেখো এ আর একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে দেখো এখান থেকে 2টা ইলেকট্রন মাইনাস হয়ে গেল। এ একটা ইলেকট্রন নিয়ে 8টা হয়ে গেল, এও একটা ইলেকট্রন নিয়ে কটা হয়ে গেল? 8টা হয়ে গেল। তাহলে একটা ম্যাগনেসিয়াম ছাড়লো 2টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন নিয়ে নিল একটা ক্লোরিন, আর একটা ইলেকট্রন নিয়ে নিল আর একটা ক্লোরিন। তাহলে একটা ম্যাগনেসিয়ামের সাথে কটা ক্লোরিন লাগছে? 2টা। তাহলে MgCl। বুঝলা এবার কথাটা? তুমি ভ্যালেন্সি মুখস্থ রাখতে হবে, ভ্যালেন্সি বলি সরি, অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখতে হবে, তাহলেই এগুলা ফটাফট করতে পারবা। আর এগুলা প্র্যাকটিসের ব্যাপার আছে কিন্তু।
আচ্ছা, তাহলে এবার চলে আসি হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি ইলেকট্রনিক কনফিগারেশন। প্রথমে চলে আসো, ভ্যালেন্স শেল কাকে বলে? আউটার মোস্ট শেলকে ভ্যালেন্স শেল বলে। এই যে আউটার মোস্ট শেলকে কি বলে? ভ্যালেন্স শেল। আর ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? ওই ভ্যালেন্স শেলে যে কটা ইলেকট্রন থাকবে তাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। এবার প্রত্যেকটা, এইদিকে তাকাও, প্রত্যেকটা অ্যাটমই চায় তার সবার বাইরে কটা করে ইলেকট্রন থাকুক? 8টা করে থাকুক, তাহলে ও স্টেবল হয়ে যায়। 8টা ইলেকট্রন রাখাকে কি বলা হয়? অক্টেট স্টেট বলা হয়। খালি এক্সেপশন হচ্ছে হাইড্রোজেন। এক্সেপশন কি হাইড্রোজেন না, এক্সেপশন হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। তাহলে ওয়ানটায় একটা ইলেকট্রন রাখার জন্য তোমার একটা শেল হলেই কাফি, ইয়েস অর নো? একটা ইলেকট্রন থাকলো। আর হিলিয়ামের 2টা ইলেকট্রন রাখার জন্য কটা কটা শেল লাগবে? একটাই শেল লাগবে। কে শেলের ক্যাপাসিটি কত ছিল? 2। তাহলে শুধু হাইড্রোজেন আর হিলিয়াম যাদের অ্যাটমিক নাম্বার খুবই কম, তাদের কে শেলটাই আউটার মোস্ট শেল। এবার কে শেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত বলো? 2। তাহলে 2টাই যদি থাকে তার মানে ও হয়ে গেল স্টেবল। আর 2টা থাকাকে অক্টেট না কি বলে বলো তো? ডুপ্লেট স্টেট বলে। ডুপ্লেট স্টেটে থাকতে পারে একমাত্র হিলিয়াম, আর কেউ না। ডুপ্লেট স্টেটে কে থাকতে পারে? শুধুমাত্র হিলিয়াম। এই যে এখানে দেখো লেখা আছে যে আহ এই যে it has been observed that elements with complete octets of electron or 2 electron in case of helium in their valence shell are largely unreactive and more stable। মানে যাদের অলরেডি 8টা আছে, যাদেরকে ইলেকট্রন নিতেও হবে না দিতেও হবে না, বা যার কে শেলটাই আউটার মোস্ট শেল, যার অলরেডি কে শেলে 2টা ইলেকট্রন আছে, ওকে ইলেকট্রন নিতেও হবে না দিতেও হবে না, তাদেরকে কি বলেছে? ওরা স্টেবল। আর ওরা কারোর সাথেই কেমিক্যাল রিয়াকশন করে না, মানে ওরা কি বলেছে বলতো? আনরিয়াক্টিভ। কি বোঝা গেল? কিন্তু যাদের নেই, কথা বলো না, কিন্তু যাদের নেই, যাদের আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন নেই, একটা আছে, 2টা আছে, 3টা আছে, 5টা আছে, 6টা আছে, তারা কেমিক্যাল রিয়াকশন করবে। এই যে দেখো এখানে লেখা আছে কেমিক্যাল রিয়াকশন করে ওরা 8টা বানাবে। কি বোঝা গেল? তো ব্যাপারটা হচ্ছে ভ্যালেন্সি মানে কি, যে আমি তোমাকে কি শিখালাম? কটা ইলেকট্রন গেইন করলো বা কটা ইলেকট্রন লুজ করলো। আর একটু পরে শিখাবো কটা ইলেকট্রন শেয়ার করলো। তো সেইটাকেই বলা হয় ওর ভ্যালেন্সি। তো জেনারেলি আমি তোমাদেরকে কি বললাম? এই যে দেখো এখানে লেখা আছে যে, এই যে এখান থেকে লেখা আছে যদি কারোর 4টার কম, এই যে 4টার কম ইলেকট্রন থাকে, ফিউয়ার দেন 4 ইলেকট্রন মানে কি? একটা না হয় 2টা, না হয় 3টা, তাহলে ওরা ইলেকট্রন লুজ করবে, বললাম কি না? লুজ করে ওরা স্টেবল হবে। আর কিন্তু যাদের 4টার বেশি আছে, যদি মোর দ্যান 4 ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন গেইন করবে। মোর দ্যান 4 ইলেকট্রন মানে কি? আইদার 5টা, না হয় 6টা, না হলে 7টা, তাহলে ওরা ইলেকট্রন কি করবে? গেইন করবে। তাহলে গেইন করবে, তাহলে যদি আহ যেমন মনে করো সোডিয়াম, আচ্ছা এটা এখানে এক ব্র্যাকেট ক্লোজ করে দাও। সোডিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন দেখো লেখা আছে? একটা, তাহলে ও একটা ইলেকট্রন কি করে দিবে? ছেড়ে দিবে। তাহলে ওর ভ্যালেন্সি ওর কম্বাইনিং ক্যাপাসিটি কত হলো? 1। সেরকমই আবার আরেকটা দেখো, অক্সিজেন। অক্সিজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 6টা। এবার 6টা থাকলে ইলেকট্রন গেইন করবে। কটা গেইন করবে? 8টা বানানোর জন্য 2টা গেইন করবে, হ্যাঁ কি না? তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি হয়ে গেল 2। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। রেয়ান বুঝতে পারছো তো? না বুঝে যাবা না কিন্তু বাবা, এগুলা কিন্তু মাথার উপরে উঠে নাচবে, এগুলা ক্লাস 10এও লাগবে কিন্তু। কেমিস্ট্রি কিন্তু। এবার এইদিকে তাকাও। স্যার, তুমি বললা
স্যার তুমি এইদিকে তাকাও, এবার নতুন ডিসকাশন শুরু হচ্ছে রে বাবা। তুমি বললা একটা দুটা বা তিনটা থাকলে ইলেকট্রন ছেড়ে দিবে, তুমি বললা পাঁচটা ছটা বা সাতটা থাকলে ইলেকট্রন গেইন করবে, কিন্তু হোয়াট অ্যাবাউট ফোর? মাঝখান থেকে ফোর কোথায়, কি দোষ করলো? চারটা ইলেকট্রন থাকলে কি হবে? যেমন এক্সাম্পল কার্বন, সিলিকন, এদের লাস্ট শেলে একটা দুটা তিনটাও থাকে না, পাঁচটা ছটা সাতটাও থাকে না, কটা থাকে বলো তো? চারটা। যেমন কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, তাহলে 6 কে যদি তুমি সাজাও, কে শেলে কটা থাকবে? দুটা। এল শেলে তাহলে কটা থাকবে? চারটা। তাহলে চারটা ইলেকট্রন থাকলে ওকে আটটা বানানোর জন্য বা ডুপ্লেট বানানোর জন্য, যেমন কে শেলে দুটা রাখলেই কাফি, তো আইদার ওকে চারটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, ইয়েস অর নো, নাহলে আটটা বানানোর জন্য চারটা ইলেকট্রন ওকে কি করতে হবে? নিতে হবে। দুটাই অনেক বেশি এক্সপেন্সিভ ইন টার্মস অফ এনার্জি রিকোয়ারমেন্ট। চারটা ইলেকট্রন ছাড়তেও অনেক বেশি এনার্জি লাগে, চারটা ইলেকট্রন নিতেও অনেক বেশি এনার্জি লাগে। তাই ও ইলেকট্রন নাইদার লুজ, ওরা কি করে, ইলেকট্রন নাইদার লুজ নর গেইন, ইলেকট্রন ছাড়েও না আবার নেয়ও না। আমি কিন্তু এর পরের দিন থেকে ফোনগুলো এখানে রেখে দিব বলে দিলাম, আইদার ফোন সাইলেন্ট করে ঢুকবা, নাহলে এখানে রেখে দিয়ে চলে যাবা। তাহলে স্যার কার্বন ইলেকট্রন নেয়ও না দেয়ও না, তাহলে কার্বন ইলেকট্রন কি করে? শেয়ার করে। যেমন স্যার একটা এক্সাম্পল দিয়ে বলো, কার্বন যেমন অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ার শেয়ার করে কার্বন ডাই অক্সাইড বানায়। কিভাবে বানাচ্ছে স্যার? এই যে দেখো, মনে করো কার্বন, কার্বনের কে শেলে কটা ইলেকট্রন? দুটা। এল শেলে কটা ইলেকট্রন? চারটা। তো এই যে দেখো, এক, দুই, তিন, চার করে দিলাম। এবার আমাকে বলো অক্সিজেন, অক্সিজেনের কে শেলে কটা ইলেকট্রন থাকবে? দুটা। কিন্তু এল শেলে কটা ইলেকট্রন থাকে? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তাহলে কটা থাকবে? ছটা। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এবার দেখো তো, এই কার্বনকেও বানাতে হবে আটটা, এই অক্সিজেনকেও বানাতে হবে আটটা। তো অক্সিজেন কার্বনকে বললো কি যে ভাই আমাকে দুটা ইলেকট্রন দে, আমাকে দুটা ইলেকট্রন দে। তো কার্বন বললো কি যে ভাই আমার দুটা ইলেকট্রন ছাড়তে অনেক বেশি এনার্জি লাগবে, আমি পুরোপুরি দিতে পারবো না, আমি শেয়ার করতে পারবো। আমি কি করতে পারবো? শেয়ার করতে পারবো, কিন্তু আমি একটা শর্তেই শেয়ার করব, তুইও আমাকে দুটা ইলেকট্রন শেয়ার কর, তাহলে আমিও আটটা বানাতে পারি। তো অক্সিজেন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও আমার সাথে দুটা ইলেকট্রন শেয়ার কর। তাহলে এই দিক থেকে দেখো, এইদিকে দেখো, অক্সিজেন এই দিক থেকে দুটা ইলেকট্রন, আর এই কার্বন এই দিক থেকে দুটা ইলেকট্রন, অক্সিজেন এই দিক থেকে দুটা ইলেকট্রন, দুজন দুজনের সাথে শেয়ার করলো। তাহলে দেখো তো এখন অক্সিজেনের কটা ইলেকট্রন হয়ে গেল? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আর কার্বন থেকে দুটা শেয়ার করে নিল, সাত, আট। তাহলে এই অক্সিজেনটার আটটা হলো কি হলো না? হয়ে গেল, বেঁচে গেল। কিন্তু কার্বনটার কটা হলো? দেখো কার্বনটার তো এখনো এই দিক থেকে এক, দুই, তিন, চার, আর এই অক্সিজেন থেকে দুটো নিয়ে পাঁচ, ছটা হলো, এখনো কি ওর আটটা হয়েছে? তাহলে আরো একটা অক্সিজেন লাগবে, আরো একটা অক্সিজেন লাগবে। তো এই অক্সিজেনেরও কে শেলে দুটা ইলেকট্রন, এল শেলে ছটা ইলেকট্রন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তো কার্বন এখন একে জিজ্ঞাসা করলো যে ভাই অক্সিজেন, তোর একটা অক্সিজেন আর একটা ভাই আমাকে দুটা ইলেকট্রন শেয়ার করেছে, তুইও আমাকে শেয়ার কর। তো অক্সিজেন বললো আচ্ছা ঠিক আছে আমিও শেয়ার করছি, কিন্তু তখন অক্সিজেন বললো কি তাহলে তোকেও আমাকে দুটো ইলেকট্রন শেয়ার করতে হবে, তাহলে আমিও আটটা বানাতে পারি। তো কার্বন বললো আচ্ছা ঠিক আছে। তো দেখো এরা তখন দুজন দুটো দুটো করে আরো ইলেকট্রন শেয়ার করলো। তাহলে এবার এই অক্সিজেনটার কাউন্ট করো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আর এই কার্বন থেকে দুটো নিয়ে সাত, আট হয়ে গেল এর আটটা। তাহলে এই অক্সিজেনও ডান। এবার এই কার্বনের এবার কাউন্ট করো, দেখো কার্বনের এখান থেকে এইখান থেকে তোমার হয়ে গেল এক, দুই, তিন, চার, এই অক্সিজেন থেকে নিল পাঁচ, ছয়, আর এই অক্সিজেন থেকে নিল সাত,
8 হয়ে গেল, এই কার্বনটারও 8টা। তাহলে দেখো সবার 8টা 8টা হয়ে গেল, সবাই হ্যাপি। কিন্তু কেউ অক্সিজেন পুরোপুরি ছাড়লো না, কেউ অক্সিজেন পুরোপুরি নিলও না। কি করলো তার বদলে অক্সিজেন, সরি অক্সিজেন বলি, ইলেকট্রন, ইলেকট্রন কি করলো এর বদলে শেয়ার করলো। এই শেয়ারিংটা কখন হবে? যদি আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন যদি থাকে, তাহলেই এই ব্যাপারটা হবে। যেমন এক্সাম্পল কার্বন আর সিলিকন। দেখো সিলিকনের ওই বইয়ের লিস্টে দেখো সিলিকনের অ্যাটমিক নাম্বার কত? তোমার 14। এবার লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 4টা। বুঝা গেল ব্যাপারটা? তো দেখো এইখানে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, এই যে এখানে দেখো দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন ইজ 2 আর 4। তার মানে লাস্ট শেলে 4টা, তাহলে ও 4টা ইলেকট্রন ছাড়তেও পারবে না। এই যে দেখো ক্যান নট ইজিলি গেইন অর লুজ দেম। তাই কার্বন কি করে, দেখো লেখা আছে ক্যান শেয়ার 4 ইলেকট্রনস উইথ আদার অ্যাটমস টু কমপ্লিট ইটস অক্টেট। তাহলে এইটা চলে আসো এখান থেকে এত অবধি। এবার এখানে একটা কোয়েশ্চেন করেছে যেটা মৈনাক করলো, যে স্যার কারোর যদি আগের থেকেই 8টা থাকে, স্যার এক্সাম্পল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কি বোঝা গেল? এদিকে দেখো কি কি বললাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়ামের আউটার মোস্ট শেল কে, ওর থাকে 2টা। কে এর ক্যাপাসিটি কত? 2। আছেও 2টা, তাহলে ও ডুপ্লেট স্টেটেই স্টেবল। কি বোঝা গেল কথাটা? নিয়নের কে তে যত থাকুক, এল এ যত থাকুক, এম এ 8টাই থাকে, তাহলে ও অক্টেট স্টেটেই স্টেবল হয়ে গেল। ইয়েস অর নো? আর্গনেরও কে, এল, এম, এন এরকম করে যতই থাকুক, এন এন এ 8টাই থাকে, তার মানে এও অক্টেট স্টেটে তোমার স্টেবল। তো খালি হিলিয়াম বাদ দিয়ে যে ডুপ্লেট স্টেটে স্টেবল, বাকি সবাই কিন্তু 8 অক্টেট স্টেটে স্টেবল থাকেই আগের থেকে। তাহলে কি ওকে 8টা বানানোর জন্য ইলেকট্রন নিতে হবে বা দিতে হবে? তাহলে ও এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা কি কাউ মানে মনে করো অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, ওকে ইলেকট্রন দিবে বা ওকে বলবে আমাকে ইলেকট্রন দে? বা মনে করো আয়রনের সাথেও করবে বা অ্যালুমিনিয়ামের সাথেও করবে, কারোর সাথে করবে না। তো এদেরকে বলে আনরিঅ্যাক্টিভ এলিমেন্ট। অর এই যে দেখো এখানে লেখা আছে যে হু হ্যাজ অলরেডি হ্যাভ 8 ইলেকট্রন ইন দেয়ার আউটার মোস্ট শেল, খালি এক্সেপ্ট হ্যাঁ, উইল দে স্টিল ট্রাই টু লুজ অর গেইন ইলেকট্রন? অ্যান্সার হচ্ছে নো। তো তোমাকে এখানে একটা এইখানে একটা টাস্ক দিয়েছে, এইদিকে তাকাও, তোমাকে একটা টাস্ক দিয়েছে। টাস্কটাতে বলেছে তুমি টেবিল 8.4টা এক্সামিন করো, করে তুমি লেখো, রাইট ডাউন করো কাদের কাদের কমন ভ্যালেন্সি আছে। কমন ভ্যালেন্সি আছে দেখো। এটা কিন্তু যতটা সহজ মনে হলো না, যে টাস্কটা দিয়েছে ওটা অতটাও সহজ না কিন্তু। কেন সহজ না? কেউ স্যার ইলেকট্রন ছাড়ে, সেটাও ভ্যালেন্সি, কেউ আবার ইলেকট্রন নেয়, সেটাও ভ্যালেন্সি। আচ্ছা দেখো, আমি ভ্যালেন্সি গুলো এখান দিয়ে লিখছি। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এবার আমি কি শিখেছি, 1 2 3 থাকলে ইলেকট্রন ছেড়ে দেয়, ইয়েস অর নো? তাহলে ওই একটা ইলেকট্রন ছাড়বে, তার মানে ওর ভ্যালেন্সি হচ্ছে 1। আমি এখানে আলাদা করে ভ্যালেন্সি গুলো লিখছি, এর ভ্যালেন্সি 1। আচ্ছা যদি 2টা থাকে তাহলে ইলেকট্রন কি ছাড়বে না নিবে? কিচ্ছু হবে না, কারণ এর একটাই শেল, কে শেল। এখনই বললাম না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হিলিয়ামের কটা শেল? একটাই শেল, কে শেল। কে শেলে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 2টা। আর আছেও কটা? 2টা। তাহলে তো ওর কোনো ভ্যালেন্সি হলো না, ও তো আনরিঅ্যাক্টিভ। বুঝা গেল? আচ্ছা এবার লিথিয়ামের লাস্ট শেলে কটা? একটা, তাহলে ওর ভ্যালেন্সি 1। বেরিলিয়ামের কটা? 2টা, তাহলে ওর ভ্যালেন্সি কত? 1। হাইড্রোজেন নিবে, ছাড়বে, ছাড়বে, হাইড্রোজেন ছাড়বে, কারণ 1 2 3 থাকলে ইলেকট্রন কি বলেছি, ছেড়ে দেয়। আচ্ছা এবার বলো বোরন। বোরনের লাস্টে 3টা ইলেকট্রন, তার মানে ওই ইলেকট্রন
ছাড়বে। কার্বনের 4টা ইলেকট্রন, এবার 4টা থাকলে তো 4টা শেয়ার করবে, তার মানে ওর ভ্যালেন্সি 4ই হলো। এইবার এখান থেকে বলো যদি 5 হয় তাহলে কি ইলেকট্রন ছাড়বে? না, ইলেকট্রন নিবে। তো 8টা বানানোর জন্য কটা নিবে? 3টা, তাহলে হয়ে গেল 3। 6 থাকলে 8টা বানানোর জন্য কটা নিবে? 2টা। 7 থাকলে 8টা বানানোর জন্য কটা নিবে? একটা। আচ্ছা, তারপরে দেখো অলরেডি 8 আছে, তাহলে কি এর কোনো ভ্যালেন্সি হবে? না। এবার লাস্ট সেলে আবার একটা, তাহলে ভ্যালেন্সি কত? 1। দুটা, ভ্যালেন্সি কত? 2। তিনটা, ভ্যালেন্সি কত? 3। চারটা, ভ্যালেন্সি কত? 4 হলো তো। এবার বলো 5, ভ্যালেন্সি কত? 3, কিন্তু কারণ 5 6 7 থাকলে ইলেকট্রন নেয়। আচ্ছা, এবার 6টা, তার মানে ইলেকট্রন ভ্যালেন্সি কত? 2। এবার 7টা, ভ্যালেন্সি কত? 1। আর 8টা ভ্যালেন্সি মানে কোনো ভ্যালেন্সি হবে না, কারণ অলরেডি অক্টেট স্টেটে আছে। তো তোমাকে এবার লিখতে বলেছে এখানে কার কার কমন ভ্যালেন্সি। তার মানে 1 কার কার হলো? এই যে এইটার হলো, এইটার হলো, এইটার হলো, আর এইটার হলো। কি বোঝা যাচ্ছে? 2 কার কার ভ্যালেন্সি? এই যে এটা, এইটা, 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 এরকম করে তোমাকে লিখতে বলেছে কার কার কমন ভ্যালেন্স। ও হ্যাঁ, হাইড্রোজেনের তো 1 হবে, ঠিক। হাইড্রোজেনেরও ভ্যালেন্সি 1। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, হাইড্রোজেনের তো যদি একটা ইলেকট্রন আছে, ওই একটাই ছেড়ে দিল, তাহলে ওর মধ্যে আর ইলেকট্রন থাকলো না, শুধু একটাই প্রোটন থাকলো, হাইড্রোজেন পজিটিভ চার্জ হয়ে গেল। এই টাস্কটা বুঝতে পারলা তো? তাহলে চলে আসি আমরা এবার এবার আমি তোমাকে একটা টাস্ক দিচ্ছি। আমি তোমাকে যে টাস্কটা দিব সেটা এটার থেকে একটু ইজি হবে। আমি তোমাকে যে টাস্কটা দিচ্ছি, তুমি এখানে লাস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন দেখে বলো কারা মেটাল কারা নন মেটাল। কি পারবা কিনা? লাস্ট সেলে ইলেকট্রনের নাম্বার দেখে বলো কারা মেটাল আর কারা নন মেটাল। আমি বলেছি কি লাস্ট সেলে 1টা 2টা 3টা থাকলে কি হয়? মেটাল। আর লাস্ট সেলে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকলে কি হয়? নন মেটাল, খালি এক্সেপ্ট হাইড্রোজেন আর অ্যামোনিয়া। এক্সেপ্ট কি বলেছিলাম? হাইড্রোজেন। তো শুধু এই হাইড্রোজেন বাদ দিয়ে, হাইড্রোজেন একটা ইলেকট্রন, তাই একটা ইলেকট্রন হলে তো মেটাল হওয়ার কথা, ইয়েস অর নো? কিন্তু হাইড্রোজেন তো গ্যাস, তো ও কিন্তু নন মেটাল। দুটাও থাকলে কি হবে? নন মেটাল। একটা আছে কি হবে? নন মেটাল। দুটা আছে কি হবে? নন মেটাল। তিনটা আছে নন মেটাল। চারটা থাকলেও নন মেটাল। 5টা হলেই কি হয়ে গেল বলো তো? মেটাল। 5টা 6টা 7টা মেটাল। ও আমি উল্টা করে দিলাম, এ রাম। সরি 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 সরি, 1 2 3 থাকলে তো মেটাল হবে, সরি। হ্যাঁ, মেটাল মেটাল মেটাল। তাহলে এক, সরি, হাইড্রোজেনটা শুধু নন মেটাল হবে, বাকি 1 2 3 থাকলে মেটাল, নন মেটাল হবে। আচ্ছা, এটা হয়ে গেল নন মেটাল। কিন্তু তোমার যদি 2 1 2 3 4, না 4 না, 3 পর্যন্ত যা আছে সব এগুলা কিন্তু কি বলতো? মেটাল। 4 থাকলে কিন্তু নন মেটাল, হ্যাঁ। কার্বন বলো সিলিকন বলো এগুলো কিন্তু নন মেটাল, এগুলা কিন্তু নন মেটাল। 5ও হয়ে গেল নন মেটাল, 6ও নন মেটাল, 7ও নন মেটাল। এবার 8 থাকলে কি বলবো স্যার? 8 থাকলেও তুমি নন মেটালই বলবা, কারণ নিয়ন একটা গ্যাস হয়, বুঝলা? কিন্তু আবার 1 আছে, বলো এবার কি হবে? মেটাল। 1 2 3 থাকলেই কি হবে? মেটাল। 3-এর বেশি হলেই তুমি ভাববা নন মেটাল। 4 5 6 7 8 সবই এগুলা কি বলতো? নন মেটাল। এরকম করে মেটাল নন মেটাল এখন থেকেই চিনে রাখো কিন্তু, হ্যাঁ। ক্লাস 10-এ একটা বিশাল চ্যাপ্টার আছে মেটাল নন মেটাল, মাথা খায় ফেলাবে। 100টার উপরে কেমিক্যাল রিঅ্যাকশন একটা চ্যাপ্টার থেকে। মেটালয়েড নাই, মেটালয়েড আসতো অন্য রকম।
মার্কিউরি মেটাল। আচ্ছা, এবার নেক্সট তাহলে চলে আসো, শোনো। নেক্সট এবার চলে আসো হচ্ছে, আজকে শুধু আইসোটোপটা পড়িয়ে ছেড়ে দিব। এবার দেখো, আমরা এবার চলে আসি হচ্ছে আইসোটোপ এটাতে। আমি তোমাকে আহ তিনটা আলাদা আলাদা অ্যাটম বললাম, মনে করো একটা এক্স, একটা মনে করো ওয়াই, একটা মনে করো জেড। শুনছো তো? এবার মনে করো এক্স এর নিচে আমি লিখলাম ওয়ান, উপরে লিখলাম ওয়ান। ওয়াই এর নিচে লিখলাম আমি ওয়ান, উপরে লিখলাম টু। আর জেড এর নিচে লিখলাম ওয়ান, উপরে লিখলাম থ্রি। এবার দেখো নিচের নাম্বারটা তো হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন। কিন্তু ওপরেরটা হচ্ছে তোমার মাস নাম্বার। মাস নাম্বার মানে আমরা জানি প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে মাস, কারণ প্রোটন আর নিউট্রনের মধ্যেই মাসটা থাকে। ইলেকট্রনের মাস কি নেগলিজেবল, তো ওটাকে আমরা কাউন্ট করি না। এবার যদি আমি তোমাকে বলি যে একটা অ্যাটমের মাস নাম্বার, দেখো এবার এই তিনটাকে কম্পেয়ার করো, এক্স ওয়াই জেড কে কম্পেয়ার করো। তিনজনেরই দেখো অ্যাটমিক নাম্বার সেম, ইয়েস অর নো? ওয়ান ওয়ান ওয়ান। কিন্তু তিনজনের দেখো মাস নাম্বার ডিফারেন্ট, একটার ওয়ান, একটা টু, একটা থ্রি। তাহলে যদি এরকম জিনিস পাও নেচারে, যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার আলাদা, কি বললাম? সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট মাস নাম্বার, তাদেরকে বলে হচ্ছে আইসোটোপ। তাদেরকে কি বলে? আইসোটোপ। এবার আইসোটোপ তুমি মনে রাখবা সেম অ্যাটমের হয়। কি হয়? সেম অ্যাটমের। মানে এক্স যদি হাইড্রোজেন হয়, ওয়াইও হাইড্রোজেন, জেডও হাইড্রোজেন, খালি একটা প্রত্যেকটা হাইড্রোজেনেরই অ্যাটমিক নাম্বার ওয়ান। কিন্তু একটা হাইড্রোজেনের অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে তোমার ওয়ান, একটার মাস নাম্বার টু, একটার মাস নাম্বার থ্রি। তাহলে প্রথম যে হাইড্রোজেনটা, এই যার মাস নাম্বার ওয়ান, এটাকে বলে প্রোটিয়াম। তারপরে যার মাস নাম্বার টু তাকে বলে ডিউটেরিয়াম। আর যার মাস নাম্বার থ্রি তাকে বলে ট্রিটিয়াম। এবার দেখো, এই দিক থেকে কিন্তু চোখ সরাবো না, কারণ এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, আর ওটাই পরীক্ষায় আসবে। এইটা কোনো ব্যাপার না। হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, একটা মাস নাম্বার ওয়ান টু থ্রি, এটা কোনো ব্যাপার না। একটার নাম প্রোটিয়াম, একটা ডিউটেরিয়াম, একটা ট্রিটিয়াম, এটা কোনো ব্যাপার না। তোমাকে জিজ্ঞাসা করবে যে কেন এদের মাস নাম্বার আলাদা আলাদা, এইটা জিজ্ঞাসা করবে, যেটা আসল বোঝার জিনিস। তাহলে প্রথমে এই হাইড্রোজেনটার কথা বলি। এর মধ্যে প্রত্যেকটারই আমরা এবার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে হিসাব করব। প্রত্যেকটারই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে হিসাব করব। এবার অ্যাটমিক নাম্বার ওয়ান, অ্যাটমিক নাম্বার ওয়ান মানে ইলেকট্রনও ওয়ান, প্রোটনও ওয়ান। অ্যাটমিক নাম্বার ওয়ান মানে ইলেকট্রনও ওয়ান, প্রোটনও ওয়ান। অ্যাটমিক নাম্বার ওয়ান মানে ইলেকট্রনও ওয়ান, প্রোটনও ওয়ান। ইয়েস অর নো? কিন্তু দেখো মাস নাম্বার কি দিয়ে হয়? মাস নাম্বার হয় হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন দিয়ে। ইয়েস অর নো বলো আগে। এবার প্রোটন তো অলরেডি একটা আছেই এখানে, এই যে দেখো প্রোটন একটা আছেই। ইয়েস অর নো? তাহলে নিউট্রন কটা নিলে ওটা ওয়ানই থাকবে? জিরো। তার মানে এর মধ্যে একটাও নিউট্রন নাই এই প্রোটিয়ামের মধ্যে। কে বুঝতে পারলো না বলো? আরেকবার বলে দিই। ঠিক আছে, দেখো।
ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বার তো এটা দেখেই বলে দিতে পারবা, অ্যাটমিক নাম্বার দেখেই বলে দিতে পারবা, ইয়েস অর নো বলো। অ্যাটমিক নাম্বারে যত লেখা থাকবে সেটাই ওর ইলেকট্রন নাম্বার, ওর সেটাই ওর প্রোটন নাম্বার। তার মানে কারোর যদি নিচে 1 লেখা থাকে তার মানে ওর মধ্যে একটা ইলেকট্রন একটা প্রোটন, এরও 1 লেখা আছে একটা ইলেকট্রন একটা প্রোটন, এরও 1 লেখা আছে মানে একটা ইলেকট্রন একটা প্রোটন। এবার ব্যাপারটা হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে, যদি আমি মাস নাম্বার এবার বলি, মাস নাম্বার, মাস নাম্বার মানে তো হয় হচ্ছে তোমার প্রোটন প্লাস নিউট্রন হয় মাস নাম্বার, ইয়েস অর নো। এবার এই এটার মাস নাম্বার কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে তুমি 1 মাস নাম্বার তুমি কখন পাবা, 1 মাস নাম্বার তুমি কখন পাবা, প্রোটন একটা দেওয়াই আছে, এই যে দেখো প্রোটন একটা দেওয়াই আছে, তাহলে কটা আর নিউট্রন নিলে ইকুয়াল টু 1 হবে প্লাস করলে 0, তাহলে নিউট্রন কটা হয়ে গেল, 0টা। তাহলে 1 প্লাস 0 হয়ে গেল মাস নাম্বার 1, বুঝলা কথাটা। আচ্ছা এবার সেকেন্ডটাতে দেখো, এখানে প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো, মাস নাম্বার 2। এবার প্রোটনের নাম্বার অলরেডি আমরা জানি কটা আছে, 1, তাহলে 1 এর সাথে আর কত প্লাস করলে 2 হয়, 1, তার মানে নিউট্রন কটা হয়ে গেল, এখানে নিউট্রন কটা, 1টা। আচ্ছা আবার এখানে দেখি প্রোটন প্লাস নিউট্রন মানে মাস নাম্বার কত দেওয়া আছে, উপরের নাম্বারটা বলো, 3। তাহলে প্রোটন অলরেডি কটা আছে দেখো, এই যে প্রোটনের সোজাসুজি দেখো কত আছে, 1, তাহলে 1 এর সাথে আর কটা প্লাস করলে 3 হয়, 2। তাহলে নিউট্রন নাম্বার কটা হয়ে গেল, 2টা। তাহলে আইসোটোপ তৈরি হয় কিসের নাম্বারের ডিফারেন্সের জন্য, ইলেকট্রন প্রোটন না নিউট্রন, দেখো কিসের নাম্বার আলাদা আলাদা, এইটা কোনোদিনও ভুলবা না, আর এটাই এক্সামে আসবে। What is the reason behind the occurrence of isotope of an element? Because of different number of neutron. কি পারবা কিনা বলো এটাতে ভাই, তাই আরেকবার বলতে হলে বলো। এই যে দেখো এখানে শুরুটা কি দিয়ে করেছে, যে ডাল্টন যখন বলল যে এ দাগাবানা, আগে আমার কথাটা শুনুন, দাগাবানা এগুলা, ডাল্টন বলল যে সব অ্যাটমের মধ্যে সেম নাম্বার অফ, মনে করো সেম মাস হয়, কিন্তু পরে সায়েন্টিস্টরা দেখলো যে না, হচ্ছে না ব্যাপারটা, হাইড্রোজেনেরই অনেক রকমের মাস পাওয়া যাচ্ছে, কারণ মাস 1, কারণ মাস 2, কারণ মাস 3। তো তখন সায়েন্টিস্টরা বলল যে তার মানে দ্যাট কুড হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্রোটন ইয়েট কুড হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন। তাহলে কি আলাদা, নিউট্রন নাম্বার আলাদা, তাই ওদের মাস নাম্বারও আলাদা হয়ে গেল। তাহলে তোমার আইসোটোপের ডেফিনেশনে যে এইখান থেকে মার্ক করো, ওগুলো উপরের গুলো গল্প, এগুলো জাস্ট রিডিং করে রাখবা। যা দ্য টুইন অ্যাটমস উইথ দ্য সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার আর কল্ড আইসোটোপস। এক্সাম্পল এখনই তোমাকে বুঝালাম, H1 মানে প্রোটিয়াম, H কোথায় গেল, H2 মানে হয়ে গেল কি ডিউটেরিয়াম, আর H3 মানে কি হয়ে গেল ট্রিটিয়াম। প্রত্যেকটারই দেখো নিচের নাম্বার গুলা সেম, মানে অ্যাটমিক নাম্বার সেম, ইয়েস অর নো, কিন্তু উপরের নাম্বার মানে মাস নাম্বার দেখো আলাদা আলাদা। তাহলে এইখান থেকে এই যে এত অবধি ব্র্যাকেট করে দাও। এইখানে এবার ছবিটা দেখবা, তোমাকে ছবি দিয়ে কোয়েশ্চেনটা দিবে। এই প্রোটিয়ামের মধ্যে এইটা হচ্ছে একটা নিউট্রন, সরি একটা হচ্ছে প্রোটন, এইটা হচ্ছে প্রোটন, এইটা হচ্ছে ইলেকট্রন, কিন্তু এখানে কি কোনো নিউট্রন কি আছে, না। তারপরে এখানে দেখো একটা প্রোটন একটা ইলেকট্রন, আর নিউট্রন কটা আছে, একটা। এখানে একটা প্রোটন একটা ইলেকট্রন, কিন্তু নিউট্রন কটা আছে, দুটা। তাহলে মাস বের করো, একটাই প্রোটন, তাহলে 1 প্লাস 0টা নিউট্রন, তাহলে 1 প্লাস 0 মাস নাম্বার কত হয়ে গেল, 1। তাহলে H উপরে 1 নিচে 1। এইখানে এবার মাস নাম্বার দেখো, নিউট্রন একটা প্রোটন একটা, তাহলে নিউট্রন প্লাস প্রোটন মাস নাম্বার কত হয়ে গেল, 1 প্লাস 1 কত হয়ে গেল, 2। তাহলে H নিচে 1 উপরে 2, বুঝলা। আর এখানে প্রোটন একটা নিউট্রন দুটা, তাহলে 1 প্লাস 2 কত হয়ে গেল, 3। তাহলে H নিচে 1 উপরে কত লিখবো, 3। এই স্ট্রাকচারটা ড্র করেও ও ড্র কিন্তু করতে দিতে পারে, বলে দিলাম।
স্যার এরকম কি তাহলে এটা মনে রাখবা যে এখান থেকে ইট ইজ সো বিকজ দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন এন্ড দ্য সেম ইলেকট্রনিক সরি 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 স্যার হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম এরা তিনজন কি মাস নাম্বার আলাদা কিন্তু অ্যাটমিক নাম্বার সেম হওয়ার জন্য কি এরা সেম ভাবে কেমিক্যাল রিয়াকশন করবে? মানে আমি বলতে চাইছি যে H1 সেও কি H2O বানাবে, H উপরে যেটা 2 সেও কি H2O বানাবে, আর H যেটার মাস নাম্বার 3 সেও কি H2O বানাবে? দা অ্যান্সার হচ্ছে ইয়েস। তার মানে ওদের কেমিক্যাল প্রপার্টি কিন্তু সেম। the chemical property of isotope are similar. এবার বলো আমাকে কেন সিমিলার স্যার, কেন এরকম হলো, কেন সিমিলার? দেখো কেমিক্যাল রিয়াকশনের সময়, এদিকে তাকাও সবাই, এগুলা নাই কিন্তু বইতে। কেমিক্যাল রিয়াকশনের সময় একটা অ্যাটম কি প্রোটন বা নিউট্রন কি ছাড়ে? কি ছাড়ে? ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন নেয়। শুনছো অনুষ্কা? তাহলে দেখো এর আউটার মোস্ট শেল একটাই কে শেল, এরও কে শেল, এরও কে শেল, ইয়েস অর নো? কে শেলে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে একটা দুটা তিনটা থাকলে ইলেকট্রন যেন কি করে? লুজ করে। তাহলে এরও একটা ইলেকট্রন, এও যেভাবে ইলেকট্রন ছাড়বে, এরও একটা ইলেকট্রন, এও ইলেকট্রন ছাড়বে, এরও একটা ইলেকট্রন, এও ইলেকট্রন ছাড়বে। তাহলে তিনজনে তো সেম একটা করে ইলেকট্রন ছাড়ছে, তাহলে তিনজনে সেম কেমিক্যাল রিয়াকশন করবে, ইয়েস অর নো? তাই এটা মনে রাখবা যে আইসোটোপ হোক ওদের মাস নাম্বার আলাদা কিন্তু ওদের কেমিক্যাল প্রপার্টি কিন্তু সেম। কেন? বিকজ দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ কি ইলেকট্রন এন্ড দ্য সেম ইলেকট্রনিক কনফিগারেশন। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তাহলে স্যার একটা অ্যাটমিক নাম্বার আইসোটোপের যদি স্যার কেমিক্যাল প্রপার্টি সেম হয় তাহলে ডিফারেন্টটা কি? ওদের ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট, মনে রাখবা। ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট, যেমন ওদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট আলাদা। এবার আমাকে বলো এই প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামের মধ্যে সে কে সব থেকে হালকা? প্রোটিয়াম, কারণ ওর মাস নাম্বার 1। কে একটু ভারী? ডিউটেরিয়াম, কারণ কারণ ওর মাস নাম্বার 2। আর কে সব থেকে ভারী? ট্রিটিয়াম। এই এ হচ্ছে মাস নাম্বার 3। এবার আমাকে বলো কাকে মেল্ট করতে বা বয়েল করতে সব থেকে কম টেম্পারেচার লাগবে? যার যার সব থেকে, যে সব থেকে কম ভারী। হয়ে গেল, বুঝলা? ডিউটেরিয়ামকে বয়েল করতে আরেকটু বেশি টেম্পারেচার লাগবে কারণ ও একটু বেশি ভারী, বুঝলা? আর ট্রিটিয়ামকে বয়েল করতে সব থেকে বেশি টেম্পারেচার লাগবে কারণ ও সব থেকে বেশি ভারী। তাই ভারী, হালকা, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এগুলো কি কেমিক্যাল প্রপার্টি না ফিজিক্যাল প্রপার্টি? এগুলো ফিজিক্যাল প্রপার্টি, এগুলো কেমিক্যাল রিয়াকশনের সাথে কোনো মানে লিংক নেই। তাহলে স্যার হাইড্রোজেন বাদ দিয়ে আর কোনো অ্যাটমের কি আইসোটোপ হয়? হ্যাঁ, যেমন কার্বনের হয়। কার্বন 12 নর্মাল, এটা কার্বনের নর্মাল অ্যাটমিক মাস নাম্বার কত? 12, হ্যাঁ কি না? কিন্তু এটা ছাড়াও কার্বন 13ও হয়, কার্বন 14ও হয়। এটা এগুলো হচ্ছে তার ডায়াগ্রাম গুলো কিন্তু এখানে দেওয়া আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। স্যার এই আইসোটোপ গুলোর ইউজ গুলো কি কি? যেমন ইউরেনিয়ামের একটা আইসোটোপ 235। আমি স্যার তুমি বলার সময় ওপরের নাম্বারটাই শুধু মেনশন করছো, নিচের নাম্বারটা কেন বলছো না? পরীক্ষা তো এরকমই থাকবে, দেখবা ইউরেনিয়াম নিচে 92টা থাকবে না, নাও থাকতে পারে, শুধু উপরে 235টাই দিল। কারণ মাস অ্যাটমিক নাম্বার দেখে আমার কি হবে? অ্যাটমিক নাম্বার তো সবার ইউরেনিয়ামের সেমই হবে, ইয়েস অর নো? আলাদা কি হবে? উপরের মাস নাম্বারটা। তাই দেখো এখানেও দেখো কার্বন 12 লিখেছে কিন্তু। কেন? এই যে এখানে 12 লেখা, তাই বোঝা যাচ্ছে। এখানে কি লিখেছে? কার্বন 13। কেন? কারণ উপরে কি লেখা? 13। এখানে কি লিখেছে? কার্বন 14। কেন? কারণ উপরে কি লেখা? 14। নিচের 6 গুলোকে কিন্তু কি করেছে? ইগনোর করেছে। তো আমি তোমাকে যদি বলি কার্বন 12 এর স্ট্রাকচার আঁকাতে, তুমি ভাববা নিচে 6 অটোমেটিক্যালি আছে আগে থেকে। তো যেমন ইউরেনিয়াম 235 এটা ইউজ করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, তোমার নিউক্লিয়ার এনার্জি বানানোর জন্য বা ইলেকট্রিসিটি বানানোর জন্য, এটা একটা ইউজ হয়ে গেল। তারপরে কোবাল্টের একটা আইসোটোপ হয় কোবাল্ট 60, এটা দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট করা হয় রেডিয়েশন ইউজ করে। এটা একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, মানে কোবাল্ট 60 থেকে রেডিয়েশন বের হয়।
যেই আইসোটোপ থেকে রেডিয়েশন এনার্জি বানায় বের হয়, যেই আইসোটোপ থেকে রেডিয়েশন এনার্জি বের হয় তাদেরকে বলে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আচ্ছা, তারপরে চলে আসো আয়োডিন 131। এটা দিয়ে থাইরয়েড ক্যান্সারকে ইয়ে করা হয়, ট্রিট করা হয়। যেমন থাইরয়েড ক্যান্সার বা গয়টার গলা ফুলে যাওয়া, এগুলোকে ট্রিট করা হয়। আর কার্বনের আইসোটোপ কার্বন 14, এটা দিয়ে তোমার আর্কিওলজি, তারপরে হচ্ছে জিওলজি, মনে করো মাটির নিচে কোনো জিনিসকে খুঁড়ে বার করতে হবে, মনে করো ডাইনোসরের একটা স্কেলিটন বার করতে হবে, তখন এই কার্বন 14 আইসোটোপকে ইউজ করে ওই ফসিল, তারপরে মনে করো আর্টিফ্যাক্টস, এগুলোর এজ ডিটারমাইন করা যায়। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো। দাঁড়াও, তোমরা 1 সেকেন্ড দাঁড়াও, তোমরা আরো দুইটা হচ্ছে আরো একটা আইসোটোপের এক্সাম্পল লিখে রাখো। কার্বনের তো বইতেই আছে না, তোমরা এটা লিখে রাখো, অক্সিজেনের এই আইসোটোপ গুলো লিখে রাখো, অক্সিজেন আর নিয়নের গুলো লিখে রাখো, বইতেই লিখে রাখো। যেভাবে এখানে লেখা আছে এইভাবেই লেখো, এই যে এইভাবে লেখো, অক্সিজেন 16, 17, 18, আর নিয়ন 20, 21, 22। এগুলো অক্সিজেনের আইসোটোপ আর নিয়নের আইসোটোপ। ক্লোরিনের দেওয়া আছে বইতে? ক্লোরিনের আইসোটোপ নাই না? হয়েছে, দাঁড়াও ক্লোরিনেরটাও লিখে রাখো। ক্লোরিনের আইসোটোপ, ক্লোরিনের এই দুটো আইসোটোপ লিখে রাখো, ক্লোরিন 35 আর ক্লোরিন 37, এই দুটা। নিচে 17ও লিখে লিখবা কিন্তু। যাও ছুটি।